এই জায়গাটি হলো শোভাবাজার স্ট্রিট ও রবীন্দ্র সরণির সংযোগস্থল। এই যে রাস্তাটা দেখছেন ট্রাম লাইন রয়েছে, এটা হচ্ছে রবীন্দ্র সরণি বা চিত্র রোড। এটা সোজা চলে গেছে বড়বাজারের দিকে, আর বাঁদিকটা চলে গেছে বাগবাজারের দিকে। আর এই যে বাঁদিকে যে রাস্তাটি চলে গেছে এটাই হচ্ছে শোভাবাজার স্ট্রিট। এখানেই রয়েছে শ্বেতকালী মায়ের মন্দির, প্রায় 300 বছর প্রাচীন কালী মন্দির। আপনাদের দেখাবো সেই মা কালীর মন্দির, যে মন্দিরে মূর্তিকে আগে ডাকাতরা পুজো করতো, সেই মন্দিরটি আপনাদের দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাবে। এই শোভাবাজার এবং রবীন্দ্র সরণির সংযোগস্থলে পাশ দিয়ে বাজার বসে, বিভিন্ন রকম দোকান বসে। আপনারা দেখছেন সে বাজারের ছবি আপনাদের দেখাবার চেষ্টা করছি। পুরো রাস্তার দুপাশ জুড়েই দোকান বসেছে, মানুষ কেনাকাটা করছে। এখন সকাল প্রায় 10:30 বাজে। আমি এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার স্ট্রিটে। এই যে রাস্তা রয়েছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে রবীন্দ্র সরণি বা চিত্র রোড ক্রসিংয়ে, আর বাঁদিকের এই রাস্তা ধরে সোজা চলে যাওয়া যাবে গঙ্গার দিকে। আর ঠিক আমার সামনেই রয়েছে কলকাতার একমাত্র সাদা কালী বা শ্বেতকালীর মন্দির। আর শ্বেতকালীকে সাধারণত রাজবল্লভী মাতা হিসেবে আমরা বলে থাকি। সেই রাজবল্লভী মায়ের মন্দির, এটা অনেক পুরনো। এটা স্থাপিত হয়েছিল 1135 সালে। আপনারা দেখছেন মন্দিরের দরজার ওপরে একটি প্রস্তর ফলক রয়েছে, সেখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাজবল্লভী মাতা। এই যখন স্থাপিত 1135 সাল, অর্থাৎ প্রায় 1728 সাল। পুনঃসংস্কার অবিনাশ চন্দ্র দত্ত, তৎসপুত্র পশুপতিনাথ দত্ত, সেবায়ত ঈশ্বর অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায়, তৎপরে তৎসপুত্র কানাইলাল বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বন্দ্যোপাধ্যায় পরিবার এখন এই মন্দিরের পুজো আর্চার বা পুজো অর্চনার দায়িত্বে আছে। তাহলে বুঝতে পারছেন মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো। কলকাতার বুকে 300 বছরের প্রাচীন একটি মন্দির, শ্বেতকালীর মন্দির বিরাজমান। এটা ভাবতে কেমন লাগে। আর আপনারা জানেন যে রাজবলহাটে রাজবল্লভী মাতার মন্দির, রাজবল্লভী মাতার গায়ের রং সাদা, আর রাজবল্লভী মাতার পায়ের তলায় রয়েছেন কালভৈরব এবং বিরূপাক্ষ। এখানেও তাই রয়েছে। আপনাদের দেখাবো মূর্তিটাও দেখাবো। মূর্তিটা বেশ বড়, প্রায় 6 ফুটের মতো উচ্চতার মূর্তি। মন্দিরটি একদম সাদামাটা, তেমন কোনো বৈশিষ্ট্য নেই, কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে এর প্রাচীনত্বে। প্রায় 300 বছরের প্রাচীন কলকাতা শহরের বুকে এই শ্বেতকালীর মন্দির। যখন মন্দিরটি তৈরি হয়েছিল তখন এরকম পাকা দালান ছিল না, ছিল হোগলা পাতার কুটিরে মায়ের মূর্তি পূজিত হতো। শোনা যায় ডাকাতরা এই হোগলা পাতার জঙ্গলে আস্তানা গেড়েছিল বা ডেরা ছিল তাদের, ডাকাতদের। তো তারাই এই পুজোটা শুরু করে। আজ থেকে 300 বছর আগে এই অঞ্চলটা পুরো বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। ছিল খানা, খন্দ, ডোবা, নালা প্রভৃতি। মানুষের বসবাস ছিল না বললেই চলে। এই জঙ্গলেই বাস করত নানা বন্য জন্তু, আর পাশ দিয়েই বয়ে যেত গঙ্গা। যদিও গঙ্গা এখন অনেক দূরে সরে গেছে। সেই ঘন জঙ্গলে ডাকাতদের আস্তানা ছিল, এবং ডাকাতরাই এখানে ওই শ্বেতকালী মায়ের পুজো শুরু করেন বলে শোনা যায়। তার পরবর্তীকালে পুজোটা হস্তান্তর হয়। এখানে এখন কাউকে দেখতে পাচ্ছি না মন্দিরে। যদি কারো দেখা পাই তবে তার সঙ্গে দু একটা কথা বলে এই মন্দির সম্পর্কে দু একটা তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন মন্দিরটি, একটু দূর থেকে দেখাই আপনাদের। আপনারা দেখছেন মন্দিরটি দুপাশে বাড়িঘর রয়েছে উঁচু উঁচু। বাঁদিকে একটি জীর্ণ বাড়ি রয়েছে, আবার পাশে বেশ বড় বাড়ি আছে, উঁচু বাড়ি। তারই মাঝখানে এই ছোট্ট মন্দিরটি তার প্রাচীনত্ব নিয়ে আজও কলকাতার বুকে বিরাজমান। ভাবাই যায় না কলকাতার 300 বছরের প্রাচীন শ্বেতকালী মায়ের মন্দির। শ্বেতকালী মায়ের মন্দির আরও একটি রয়েছে ব্যান্ডেলে, এবং আরও দু এক জায়গায় আছে। কারণ শ্বেতকালী মায়ের মন্দির বাংলায় খুব একটা বেশি নেই। আমি
এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার স্ট্রিটে প্রায় 300 বছরের প্রাচীন শ্বেতকালীর মন্দিরের সামনে। বিশেষ কারণবশত মন্দিরের দরজাটি খোলা যাচ্ছে না। আমি পেয়ে গেছি এই বন্দ্যোপাধ্যায় পরিবার যারা এই মন্দিরে পূজা অর্চনার বর্তমান দায়িত্বে আছেন, তাদের পরিবারের একজন সদস্যকে। আপনার নামটা বলবেন? আমার নাম মহুয়া ব্যানার্জি, বর্তমানে গুপ্তা। আচ্ছা, আপনারাই এই মন্দিরের সেবায় বা পূজা অর্চনার দায়িত্বে আছেন। আপনারা কত বছর ধরে আছেন এখানে মন্দিরে পূজায় বা সেবায়? অ্যাকচুয়ালি এটা তো প্রায় আনুমানিক 500 বছরের পুরনো। আগে এটা কাপালিকদের ছিল, পরবর্তীকালে তারা সাধু সন্ত্রে চলে যায়। তো আমার এটা পাওয়া হচ্ছে আমার ঠাকুরদার বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন। মাসি ওনাকে মানুষ যে মাসি মানুষ করেছিলেন তিনি সন্ন্যাসী ছিলেন। আচ্ছা, মানে বাবা পেটে থাকা অবস্থায় মারা গেছিলেন ওনার, আর মা জন্ম দিতে গিয়ে মারা গেছিলেন। আচ্ছা, তো বাচ্চাটির কেউ ছিল না, তখন ওই সন্ন্যাসী যে মাসি ছিলেন পুরুষ সম্পর্কে, উনি আমার ঠাকুরটাকে মানুষ করেন এবং মানুষ করার পরে পরবর্তীকালে যখন বড় হয় তখন এই মন্দিরের দায়িত্ব দেন। এই মন্দিরে পুজো করতেন কাপালিকরা, তারপরে পরবর্তীকালে সাধু সন্তরা পুজোর দায়িত্ব নেয়। তারপরে এই বংশের এই বন্দ্যোপাধ্যায় পরিবার এই পুজোর দায়িত্ব গ্রহণ করে ওই সন্ন্যাসিনীর কাছ থেকে। আপনাদের বন্দ্যোপাধ্যায় পরিবারের মানে পূর্বপুরুষ ছিলেন যিনি, তার নামটা বলতে পারবেন? অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায় তার হাতে পুজোর দায়িত্ব সমর্পণ করেন এবং সেই থেকে বন্দ্যোপাধ্যায় পরিবার এই পুজোর দায়িত্বে আছেন। আপনাদের এই মন্দিরে বিশেষ পুজো হয় কবে? বাৎসরিক পুজো হয় কালী পুজোতে, মানে আমাদের এমনি দীপান্বিত অমাবস্যা যেটা বলে কালী পুজো, আর তাছাড়া প্রতি অমাবস্যায় পুজো হয়। প্রতি অমাবস্যায় পুজো হয়। আর মায়ের এখানে ভোগের ব্যবস্থা আছে কি? ওই দিনই ভোগ হয়। এখন অসুবিধার জন্য এমনি সময় ভোগ দিতে পারি না, কোনো কোনো অমাবস্যায় দেওয়া হয়। আচ্ছা, এমনি 1600 বছরের পুজো হোম যজ্ঞ সবই হয় আমার। আচ্ছা, বলি হয় কি আপনাদের মন্দিরে? বলি আমাদের এখন কালী পুজোর দিনে ফল বলি হয়, আর পাঠা বলি যেটা হতো সেটা মায়ের স্বপ্নাদেশে বলে। আচ্ছা, আর এই মায়ের পুজো কখন শুরু হয়? মায়ের পুজো সকালবেলা 6:30 7টায় হয়, আবার সন্ধ্যেবেলাও 6:30 7টায়। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আচ্ছা, আপনাদের মানে মায়ের পাশে তো রাধাকৃষ্ণের মূর্তিও আছে, এটা কি সেই আগে থেকে নাকি এটা পরে? এটা পরে হয়েছে। এবং অনেক আরো শিব অনেকেই দিয়ে গেছেন মন্দিরেতে। আচ্ছা আচ্ছা, সেই থেকে। আচ্ছা, রাধা গোবিন্দ আগে থেকে ঠাকুরদার আমল থেকেই ছিল। আচ্ছা, কিন্তু বাকি সব ঠাকুরদের লোকে দিয়ে গেছে। আচ্ছা, সেই থেকে রয়েছে। আচ্ছা, এই মা আগে আমাদের পেছনে একটি ঘর আছে। আচ্ছা, সেই ঘরের মধ্যে সুড়ঙ্গ ছিল। আচ্ছা, তার ভেতরে নিচেতে মা ছিলেন আগে মশাল জেলে, সেখানে পুজো হতো। সুড়ঙ্গের মধ্যে মশাল জেলে ডাকাতরা পুজো করতো? বাপরে, এটা তো বিশাল ব্যাপার। সেখানে পুজো হতো। পরবর্তীকালে সেই মা উঠে ভেতরের ঘরে প্রতিষ্ঠিত হয় এবং এটা দালান ছিল। আচ্ছা, আর এই যে পুরো ইয়ে রয়েছে এই যে সংস্করণ, তখন এই মা বাইরে আসে। আচ্ছা, আর এইখানে ঘর স্থাপন। বাপরে, মানে এই ঘরটি যে আছে, এই ঘরটি আলাদা করে জল দিতে হয় না, জোয়ার ভাটার সঙ্গে এই জল। আচ্ছা, হ্যাঁ, এই ঘরটিও প্রাচীন ঘর শুনেছি। ঘরটিও জোয়ার ভাটার সঙ্গেই জল, মানে জল আপনার থেকেই চলে আসে। জল ভরার দরকার, আপনাদের জল দেওয়ার কোনো দরকার পড়ে না এই ঘটে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনার নামটা যদি একবার বলেন? মহুয়া ব্যানার্জি গুপ্তা। মহুয়া ব্যানার্জি গুপ্তা, বিবাহ সূত্রে আপনি গুপ্তা হয়েছে। আপনি আমার নমস্কার নেবেন, ভালো থাকবেন। আপনার নমস্কার। আপনারা দেখছেন মায়ের মূর্তি, মায়ের গায়ের রং সাদা, মা শালঙ্কারা, মা এখানে দ্বিভুজা, মা ডান হাতে রয়েছে খড়গ আর বাঁ হাতটা সামনে প্রসারিত, আর নিচে মায়ের পদতলে দেবীর ডান দিকে মাথা রেখে দিগম্বর বিরূপাক্ষ আপনারা দেখছেন, আর বাম দিকে দিগম্বর কাল ভৈরব হাঁটু মুড়ে বসে আছেন আপনারা দেখছেন। আর এই যে ঘরটি দেখছেন, এটি হলো প্রাচীন ঘর। ওই মহুয়া দিদির মুখে শুনলেন যে এই ঘরটি তে আলাদা করে কোনো জল দেওয়া হয় না, গঙ্গার পাশেই গঙ্গা আছে, গঙ্গার জোয়ার ভাটার সঙ্গে এই ঘটের জল চলে আসে। আর পাশে রাধাকৃষ্ণের মূর্তি এবং অন্যান্য মূর্তি রয়েছে, এইগুলো ওনার বাবার আমল থেকে এই রাধাকৃষ্ণের মূর্তি পূজিত হচ্ছেন। আর এছাড়াও অনেকে তাদের বাড়ির বিভিন্ন বিগ্রহ এখানে রেখে গেছেন, তারও পুজো হয়।
মায়ের নিত্য পুজো তো হয়ই, আর অদীপান্বিত অমাবস্যায় দিদি বললেন যে তখন সাড়ম্বরে পুজো হয়। আপনারা মূর্তিটি দেখছেন, একেবারে আবার দেখাবার চেষ্টা করছি আপনাদের। কলকাতার বুকে 300 বছরের প্রাচীন, দিদি মুখে বললেন যে দিদি এটা 500 বছরের প্রাচীন। তো যেটুকু হিসেব পাচ্ছি সেটুকুই আমরা বলবো, অফিসিয়ালি 300 বছরের প্রাচীন মূর্তি। আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, এটা হচ্ছে মৃন্ময়ী মূর্তি, গঙ্গা মাটি দিয়ে তৈরি, সেই 300 বছর আগে। তারপরে মূর্তির সংস্কার মানে অঙ্গরা হয়, কিন্তু মূর্তি আর পাল্টানো হয়নি, সেই মূর্তি পূজিত হয়ে আসছে আজকে প্রায় 300 বছর ধরে। আপনারা দেখছেন বিরূপাক্ষ কালভৈরবের মূর্তি। এই এনার হচ্ছে রাজবল্লভী না, রাজবল্লভী মা দু জায়গায় আছে। এটা প্রাচীন, এনার স্বপ্নে রাজবল্লভ হাটে রাজাকে স্বপ্ন দেন, সেখানে আরেকটি মূর্তি আছে রাজবল্লভী মা। এই দুই জায়গায় রাজবল্লভী মা আছে, সেখানে একটুখানি তফাৎ আছে। এখানে মা এইভাবে মহাদেব এইভাবে রয়েছে, ওখানে মহাদেব দক্ষিণা ইয়েতে রয়েছে, আর এখানে খড়গ হাতে রয়েছে, ওখানে খপ্পর হাতে রয়েছে। আর এখানে দেবী কন্দে পা দিয়ে রয়েছেন, ওখানে মাথায় পা দিয়ে রয়েছে। কিন্তু ওখানে যেহেতু রাজা, সেই ইয়েতে পুরো গ্রাম ওই মায়ের ইয়েতে রয়েছে, সমস্ত কিছু মা ওখান থেকে সুবিধা সুবিধে পায়। গ্রামের সব কিছু যেমন বৌনি হয়, সেরকম প্রথমে সব দোকান থেকে সব জিনিস মায়ের ওখানে যায়। এখানে তো কোনো ব্যবস্থা নেই, মা টিম টিম করে চলছে, বা যেভাবে ও মায়ের ইচ্ছে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। এইবারে বলি আপনারা মন্দিরে কিভাবে আসবেন। যদি আপনারা উল্টোডাঙ্গা থেকে আসেন তাহলে ওখান থেকে এই শোভাবাজারে আসার সরাসরি অটো পেয়ে যাবেন, আর দমদম থেকে এলে চক্ররেল ধরে শোভাবাজার স্টেশনে নেমে এই মন্দিরে আসতে পারেন। আপনাদের আগেই জানিয়েছি যে মন্দিরের খুব কাছেই রয়েছে গঙ্গা, তবে গঙ্গা আরো কাছে ছিল মন্দিরের, বর্তমানে গঙ্গা অনেক দূরে সরে গেছে। আর এই গঙ্গার কাছেই রয়েছে শোভাবাজার চক্ররেল স্টেশন। এই দেখুন ট্রেন আসছে, এই ট্রেনটি শোভাবাজার চক্ররেল স্টেশনে দাঁড়াবে। যারা দমদম থেকে আসবেন চক্ররেলে করে, তারা শোভাবাজার স্টেশনে নেমে এখান থেকে মায়ের মন্দিরে যেতে পারেন। এই অঞ্চলে অনেক বনেদি এবং সাবেকি আমলের বাড়ি রয়েছে, কারণ এই শোভাবাজার অঞ্চলটি কলকাতার প্রথম দিকে যখন কলকাতা শহর গড়ে উঠেছিল গোবিন্দপুর সুতানুটি এবং কলকাতা নিয়ে, সেই সুতানুটি অঞ্চলের একটি অংশ হলো এই শোভাবাজার। আপনারা দেখছেন জীর্ণ বাড়িটির একদিকে সংস্কারের ছোঁয়া লেগেছে, আর একদিকে জীর্ণ হয়ে আছে। এইরকম অনেক বাড়ি আছে এখানে, এছাড়াও বহু বিখ্যাত মানুষের বাড়ি এখানে আছে, আপনাদের দেখাবো সেটা। এই দেখুন আরো একটি পুরনো সাবেকি আমলের বাড়ি, এটাও জীর্ণ হয়ে পড়েছে, তবু তার মধ্যে খানিকটা সংস্কারের চেষ্টা করা হয়েছে বা সংস্কার করা হয়েছে বলা যেতে পারে। আপনারা দেখছেন সেই প্রাচীন বাড়ি, 150 থেকে 200 বছর বয়স হবে বাড়িটির। এই শোভাবাজার স্ট্রিটে শ্বেত কালী মায়ের মন্দিরের খুব কাছেই রয়েছে এই রাধাকৃষ্ণের মন্দিরটি। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শোভাবাজার ভাগবত সমিতি, স্থাপিত 1376 সাল। ভেতরে মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। চলুন একটু ভেতরে ঢোকা যাক। দেখুন মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, দুপাশে গৌর নিতাইয়ের মূর্তি রয়েছে, আর তলায় ছোট্ট গোপাল রয়েছে, আর এই পাশে বড় গোপালের মূর্তি রয়েছে। আপনাদের মন্দিরের গর্ভগৃহের ছবিটি দেখাতে পারলাম, বেশ সুন্দর করে সাজানো, এখানে নিত্য পুজো হয়। মন্দিরের দেওয়ালে গোপালের ছবি, বিষ্ণু পদসেবারত মা লক্ষ্মীর ছবি, এখানে রাম লক্ষ্মণ সীতার ছবি রয়েছে। এখানে মহাপ্রভু নগর সংকীর্তনে বেরিয়েছেন, তার পারিষদ নিয়ে সেই ছবি। এটা হলো শ্রীকৃষ্ণের নৌকা বিলাসের ছবি।
আর এটা হলো শ্রীকৃষ্ণের কালীয় দমনের ছবি। এবারে মন্দিরের ভেতরটার নাট মন্দির সহ আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন নাট মন্দিরটি বেশ বড়, এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে এই মন্দিরে। আপনারা পর্দায় যে বাড়িটি দেখতে পাচ্ছেন বেশ সাবেকি আমলের বাড়ি। এই বাড়িটি বটকৃষ্ণ পালের বাড়ি, সংক্ষেপে তাকে বলা হয় বিকে পাল, যিনি ব্রিটিশ আমলে বিদেশি ওষুধের পাশাপাশি স্বদেশি ফর্মুলায় ওষুধ তৈরি করে বিক্রি করতেন। তিনিই ছিলেন প্রথম বাঙালি ঔষধ ব্যবসায়ী। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা হবার আগেই বিকে পাল তার এই ব্যবসা শুরু করেছিলেন। একেবারে দেশজ পদ্ধতিতে ওষুধ তৈরি হতো এই বিকে পাল অ্যান্ড কোম্পানি লেভেলে, এবং সেই দেশি ওষুধ বিক্রি করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। এবং তারপর তিনি এই বাড়ি নির্মাণ করেন। আপনারা দেখছেন সুদৃশ্য এবং সুউচ্চ বাড়ি। এটা শোভাবাজার স্ট্রিটে অবস্থিত। এনার নামে একটি রাস্তাও আছে এবং একটি পার্কও আছে। এই বাড়িতে প্রতি বছর ধুমধাম করে মানে সাড়ম্বরে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। এখনও এই বাড়ির একতলায় একটা ওষুধের দোকান রয়েছে। আমি দূর থেকে আপনাদের বাড়িটি দেখাচ্ছি, নালে এত উঁচু বাড়ি সামনে গেলে ছবি পাবো না। বেশ সুন্দর কারুকার্যময় সুদৃশ্য সুউচ্চ এই বাড়ি। এটা বিকে পালের বাড়ি, তার পুরো নাম বটকৃষ্ণ পাল। এইরকম অনেক বনেদি বাড়ি আছে এই পাড়ায়। শুধু এই পাড়া বলে নয়, শোভাবাজার, বাগবাজার, কুমারটুলি, আহিরিটোলা এসব অঞ্চলে প্রচুর সাবেকি আমলে বনেদিয়া আমলের প্রচুর বাড়ি আছে। প্রচুর বিখ্যাত বিখ্যাত মানুষদের বাড়ি আছে। এই যেমন এই বাড়িটি দেখাচ্ছি বিকে পালের বাড়ি, সেই রকমই এর পাশে আরেকটি বাড়ি আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে ওই বিকে পালের বাড়ির লাগোয়া বাড়ি। এটিও বনেদি বাড়ি, সাবেকি আমলের বাড়ি। বাড়ির প্রবেশ দরজার উপরই একটা ছোট্ট প্রস্তর ফলক রয়েছে, আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এই বাড়ির পরিচয়। এই দেখুন বাড়ির প্রবেশ দরজার উপরেই একটি গোলাকার প্রস্তর ফলকে লেখা আছে কাঁসারি বাড়ি, 94 শোভাবাজার স্ট্রিট, কলকাতা 7-5। এই বাড়িটিও সাবেকি আমলের বাড়ি এবং বনেদি বাড়ি। আপনাদের বাইরে থেকে দেখিয়েছি, এবার সামনে থেকে দেখাচ্ছি। আরেকটি বনেদি বা সাবেকি আমলের বাড়ি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই সমস্ত বাড়ির বয়স প্রায় 150 থেকে 200 বছরের মধ্যে। আগেই বলেছি যে কলকাতা, গোবিন্দপুর এবং সুতানুটি এই তিনটি অঞ্চল নিয়ে যে আমাদের কলকাতা শহর গড়ে উঠেছিল, সেই সুতানুটি অঞ্চলের অংশবিশেষ হলো এই শোভাবাজার, বাগবাজার, আহিরিটোলা, কুমারটুলি এইসব অঞ্চল। আর এইসব অঞ্চলেই রয়েছে প্রচুর বনেদি এবং সাবেকি আমলের বাড়ি এবং বহু বিখ্যাত মানুষদের বাড়ি। শোভাবাজার স্ট্রিটে রয়েছে এই বাড়িটি। এরকম আরো অনেক বাড়ি আছে, যেগুলো দু একটা আপনাদের দেখিয়েছি। এই দেখুন শোভাবাজার স্ট্রিটে অবস্থিত আরেকটি জীর্ণ বাড়ি। এটা প্রায় পরিত্যক্ত, কারণ উপর কাঠ, দোতলা এবং তিনতলার দরজা জানলা পাল্লা খোলা, ভেতরে মানুষজন থাকে না বললেই চলে। আগাছার জঙ্গল, বড় বড় বট অশ্বত্থ গাছগুলি। এই বাড়িটির একটা পাশ একেবারে ছেকে ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কতটা জীর্ণ। তো এইরকম জীর্ণ অনেক বাড়িও এই অঞ্চলে রয়েছে। আসলে সবাই তাদের আভিজাত্য বনেদিয়ানা বা সাবেকিয়ানা ধরে রাখতে পারেনি। যারা যারা ধরে রাখতে পেরেছেন তারাই তাদের বাড়িগুলো এখনও দেখলে সমীহ জাগে, কিন্তু এসব বাড়িগুলো দেখলে একটু বিষণ্ণ হয় মনটা। আপনারা দেখছেন লোহার কাস্ট আয়রনের যে স্তম্ভ এবং স্তম্ভের মাঝখানের যে কারুকাজ, দোতলার ছাদে রেলিংয়ে দেখুন কি সুন্দর কারুকাজ করা আছে।
আর বাড়িটির স্ট্রাকচার বা স্থাপত্য শৈলীতেও রয়েছে প্রাচীনত্বের ছাপ বা সাবিকিয়ানার ছাপ। আপনারা দেখছেন বাড়িটা। তো এইরকম অনেক বাড়ি আছে শোভাবাজার স্ট্রিট, বাগবাজার, কুমারটুলি, হাইরটোলাতে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।